আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এবং আমাদের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে যে আমরা কাজগুলো করি, তবে আজকে আমরা হার্ডওয়্যারের ফুল একটা গাইডলাইন দিব, যাতে অল মোবাইলের যে হার্ডওয়্যারের যে আমরা কাজগুলো করি। আসলে আমি এই ধরনের ভিডিও কিন্তু এর আগে কখনো আপনাদের সাথে শেয়ার করিনি এবং কোনো প্রকারের কোনো কথা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। তবে চলুন আজকে আমরা এমন একটা টপিকের উপরে কথা বলবো যাতে আমরা অল অ্যান্ড্রয়েড যাতে মোটামুটি একটা গাইডলাইন আমরা পাই, এই জন্য যে আমরা যাতে এই ভিডিওটা দেখলে জানি যারা নতুন আছে, যারা নতুন কাজ শেখার জন্য ইচ্ছুক এবং যারা পুরনো আছে, যারা হাই লেভেল এবং ডিপলি নলেজ নেওয়ার জন্য বা ডিপলি কাজ শেখার জন্য ইচ্ছুক, এরকম যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা বুঝতে পারবে যে আসলে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতেছি। তাহলে চলুন আমরা মাইক্রোস্কোপ ক্যামেরায় যাই এবং দেখি যে আমাদের আজকে আমরা হার্ডওয়্যারের অল সলিউশন বলতে আমরা কি কি বুঝি এবং হার্ডওয়্যারের কাজটা কি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। যে আসলে আমাদের যে আইসিগুলো কিভাবে কাজ করে, আইসিগুলোর যে ভোল্টেজগুলো কিভাবে কাজ করে, একটা গাইডলাইন দিব আমি এমনভাবে যাতে সবাই বুঝতে পারে যে একটা উপকারে আসে। সেই জন্যই আজকে এই ভিডিওটা শেয়ার করা আপনাদের সামনে। আজকে আমরা প্রথমত যদি একটা মোবাইল আমাদের কাছে ডেড মোবাইল আসে, তাইলে আমরা প্রথমত চেক করবো আমাদের যে কোনো মোবাইল হইতে পারে, যেমন মিডিয়াটেক হোক বা কোয়ালকম প্রসেসর হোক, যে কোনো মডেলের হোক না কেন, তবে প্রসেসর যেটাই হোক না কেন, আমরা চিন্তা করব যে আমাদের মোবাইলগুলোতে যেহেতু আমাদের চার্জারের যে বিভাসের যে ভোল্টেজগুলো ঢোকার পরে তারপর আমাদের যে ভোল্টেজটা মোবাইলের পিসিবিতে ঢোকার পরে ভোল্টেজটা কোথায় কোথায় আউট হয় এবং ইন কোথা থেকে হচ্ছে এবং এই ভোল্টেজগুলো কোথায় যাচ্ছে, আসলে আইসিগুলো কিভাবে কাজ করে, একটা আইসি কিভাবে কাজ করে বা আইসিগুলো যে ভোল্টেজগুলো এক এক জায়গায় তৈরি হয়, এই ভোল্টেজগুলো থেকে আইসিগুলো কিভাবে ওপেন হয়, মোটামুটি আমরা যে সিগন্যাল যে ভোল্টেজ কিভাবে কাজ করে এই বিষয়ে সব কমপ্লিট আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন আমরা দেখি। তুমি করো, এদিকে দেখা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এখন একটা মোবাইলের পিসিবি নিলাম। এটা হচ্ছে রেডমি 12C। এখানে আমরা যে কোনো মোবাইল যদি আমাদের কাছে আসে, প্রথমে আমরা জানি যে এখানে আমাদের চার্জিংয়ের একটা ফোল্ডার থাকে। এখানে যে মোবাইলটা নিয়েছি এটা কিন্তু ডিসপ্লে এবং চার্জিংয়ের বেস একটার ভিতরেই আমাদের পিসিবিতে দেওয়া হয়েছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টর, এখানে দেখতে পাচ্ছি কিছু কানেক্টর আছে ফিঙ্গার এবং ক্যামেরার। তবে আমরা এখান থেকে যে আমাদের ভোল্টেজটা ঢুকছে বিভাসের লাইন এখান থেকে ঢোকার পরে কিন্তু আমাদের চার্জিং ডিসি টু ডিসি আইসিতে এখানে আউট হয়েছে ওবিপি হয়ে। ওবিপি থেকে ভোল্টেজটা ফুল ডাইরেক্টলি আসছে এখানে আমাদের ডিসি টু ডিসি আইসিতে। তারপরে এখান থেকে আউট হয়েছে আমাদের এই যে বাক কয়েল আছে, বাক কয়েলে। তবে বাক কয়েল থেকে আমাদের যে ভোল্টেজটা তৈরি হয় বিপিএস ভোল্টেজ, এই ভোল্টেজটা কোথায় যাচ্ছে? এই ভোল্টেজটা যাচ্ছে আমাদের এটা যাচ্ছে ডাইরেক্টলি পাওয়ার আইসিতে এবং এখান থেকে কিছু ভোল্টেজ যদি মিডিয়াটেক হয়, এখান থেকে ভোল্টেজটা কিছু ভোল্টেজ মিডিয়াটেক বা এটা যদি কলকামেরও হয়, কিছু ভোল্টেজ এখান থেকে কিন্তু 2G যে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি যে নেটওয়ার্ক আইসি আছে সেখানেও দেওয়া হয়েছে। তবে আমাদের এই যে বাক কয়েল থেকে যে পিপিএস ভোল্টেজটা তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু আমাদের পাওয়ার আইসির পাশে এখানে যে কিছু ক্যাপ থাকে, যেমন ক্যাপাসিটার বলি আমরা, এই ক্যাপাসিটারগুলোতে কিন্তু ভোল্টেজ দেওয়া হয়েছে। যেমন বিপিএস ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা তৈরি হবে বিপিএস ভোল্টেজ, এটা হচ্ছে 3.7 থেকে শুরু করে 4.2, এমনকি অনেক সময় কিন্তু 3.0 এমনকি 3.2 ভোল্টেজও থাকে অনেক সময়। যদি কোথাও কোনো হাফ শর্টিং থাকে তাহলে কিন্তু 3.0-র নিচে থাকবে ভোল্টেজ। তবে আমাদের যখন এখানে 3.7 এবং 4.2 এরকম যে ভোল্টেজগুলো থাকবে,
এগুলো থাকার পরে যদি আমাদের পাওয়ার আইসি চালু করার জন্য এই ভোল্টেজটা থেকে এখানে 2.8 ভোল্ট থাকবে, 1.8 ভোল্ট থাকবে, এই ধরনের ভোল্টেজগুলো এখানে যদি স্টেবল থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার আইসিটা ভালোভাবে কাজ করবে। তবে পাশে যে বাক কয়েলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাক ভোল্টেজ তৈরি করে, কেননা এই ভোল্টেজগুলো দিয়ে কিন্তু সিপিইউ, মেমোরি আইসি বলেন বা র্যাম আইসি যেটাই হোক না কেন বা ইএমএমসি আমরা বলি, এই আইসিগুলো চালু করার জন্য এখানে বাক কয়েল ইউজ করা হয়েছে। তবে এই পাওয়ার আইসি থেকে যতগুলো আমাদের আইসি আছে পিসিবির ভিতরে, এই আইসিগুলো আমাদের চালু করার জন্য এখান থেকে আলাদা আলাদা ভোল্টেজগুলো আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে এবং ভাগ করে নিয়ে কিন্তু এক একটা আইসি চলতেছে। বা এই এখান থেকে এই যে ভোল্টেজগুলো এটা দিয়ে যদি কোথাও কোনো আইসি প্রবলেম হয় তাহলে কিন্তু পাওয়ার আইসি থেকে ভোল্টেজ অফ হয়ে যায় অটোমেটিকলি। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি সিপিইউর জন্য ভোল্টেজ আলাদা ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মেমোরি আইসির জন্য আলাদা ভোল্টেজ ইউজ করা হয়েছে এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টোরেজ আইসির জন্য আবার ভোল্টেজ আলাদা করা হয়েছে। তবে লাইট আইসির জন্য ডাইরেক্টলি একটা ভোল্টেজ আসে যেটা আমাদের বিপিএস ভোল্টেজ, এটা আসে আমাদের যে বিপিএস তৈরি করে যে বাক কয়েল ওখান থেকে আসে। তবে এরকমের অসংখ্য ভোল্টেজ আমাদের প্রতিটা আইসির ভিতরে কিন্তু দেওয়া হয় পাওয়ার আইসির মাধ্যমে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2G আইসি, এখানে যে ভোল্টেজটা আসে আমাদের পাওয়ার আইসির যে ভোল্টেজটা আমাদের বিপিএস ভোল্টেজ সেখান থেকে আসছে, কিন্তু আমাদের যে বেসব্যান্ডের যে আইসি এখানে কিন্তু অল টাইম আমাদের যেহেতু মিডিয়াটেকের প্রসেসর, এখানে অল টাইম একটা ভোল্টেজ থাকবে 1.8, 0.9 অথবা 8 ভোল্টে এরকম একটা ভোল্টেজ স্টেবল থাকবে, অল টাইম থাকে। কেননা যদি কলকামের প্রসেসর হয় তাহলে কিন্তু এই বেসব্যান্ডের ক্ষেত্রে এখানে ভোল্টেজ থাকবে না, এখানে যে ভোল্টেজটা থাকবে 1.8 অথবা 0.8 ভোল্ট বা এরকমের যে ভোল্টেজগুলো থাকবে, এই ভোল্টেজগুলো সিম লাগানোর পরে কিন্তু ভোল্টেজ এখানে ক্রিয়েট হয়। তবে মিডিয়াটেকের ক্ষেত্রে কিন্তু বেসব্যান্ড আইসির পাশে অল টাইম ভোল্টেজ থাকে স্টেবল, যখন মোবাইলটা চালু হবে তখনই কিন্তু ভোল্টেজটা কাজ করা শুরু করবে। কিন্তু কলকামের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারে ভোল্টেজ এখানে থাকবে না, তবে সিম ডিটেক্ট করার পরে তারপরে কিন্তু এখানে ভোল্টেজটা স্টেবল হবে। তবে আমরা এখানে কলকাম এবং মিডিয়াটেকের সিস্টেমটা বুঝলাম, কিন্তু 3Gর ক্ষেত্রে 3G আইসি কিভাবে কাজ করে আসলে আমরা আজকে যে ভিডিওটা, এই ভিডিওতে কিন্তু আমরা ফুল কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যাতে অল্পতে বুঝতে পারে যে আসলে আমাদের এই আইসিগুলো কিভাবে কাজ করে। আজকে আমরা দেখতেছি যে এখানে 2G একটা আইসি আছে, এখানে যে আইসিটা ওপেন হয় এখানে 3.7 ভোল্ট এবং 4.2 ভোল্ট এরকম একটা ভোল্টেজ এখানে আসার পরে তারপরে আমাদের এখানে 1.8 ভোল্ট, 0.9 ভোল্ট, 0.8 ভোল্ট এরকমের ভোল্টেজ থাকবে। তবে আমাদের সিপিইউ থেকে যে ডাটা ক্লকগুলো আসছে, ডাটা যে লাইন, এই ডাটার লাইন যদি কোনো প্রকার মেসিং হয় তাইলেও কিন্তু আমাদের 3G আইসি কাজ করবে না। তবে আমাদের ডাটা ক্লক লাইনে যদি কোনো প্রকারের ইস্যু হয় তাইলে কিন্তু আমাদের যে 1.8 ভোল্ট, 0.8 ভোল্ট এই ধরনের যে ভোল্টেজ, এই ভোল্টেজে কোনো ইস্যু আসতে পারে এবং আমাদের বেসব্যান্ড আইসির পাশে যে ভোল্টেজগুলো এগুলো যদি কোনো প্রকার বিচ্ছিন্ন হয় বা সিপিইউ থেকে যে সিগন্যালগুলো আসছে এখানে ডাটা লাইন, প্রতিটা আইসির ভিতরে কিন্তু 2টা করে ডাটা ক্লকের লাইন আসে, সিপিইউ থেকে 2টা বা একটা লাইন আসে। তবে কিছু আইসিতে একটা লাইন আসে, কিছু আইসিতে 2টা লাইন আসে। তবে এই যে ডাটার যে লাইনগুলো, এই লাইনগুলো যখন সিপিইউ থেকে সিগন্যাল দেয় তখন কিন্তু এখানে সিপিইউ থেকে যে ডাটার লাইনটা এখানে আসে, আসার পরে কিন্তু এই আইসিটা ফুল কমপ্লিটলি চালু হয়। যখন সিপিইউ থেকে যে সিগন্যালটা এখানে আসে, যদি কোনো প্রকারের ভোল্টেজের লাইন হোক বা যে কোনো জায়গায় যদি শর্ট পায় বা শর্ট থাকে তাইলে কিন্তু আমাদের এই আইসি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আমাদের পাওয়ার আইসি থেকে ভোল্টেজ সাপ্লাই অটোমেটিক বন্ধ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি আমাদের যে সিপিইউ থেকে যে সিগন্যালটা দেয়, এই ধরনের সিপিইউ থেকে সিগন্যালগুলো যদি আসে, সেগুলো যদি বন্ধ হয় তাহলে কিন্তু আমাদের
এই আইসিগুলো আবার পুনরায় বন্ধ হয়ে যাবে। তবে আমাদের লাইন যদি সবগুলো একুরেট থাকে তাহলে কিন্তু আমাদের আইসিগুলো ফুল কমপ্লিটলি চলবে। 4Gর ক্ষেত্রেও সেম ক্যাটাগরিতে আমাদের এখানে কাজ করে। 4G এখানে 4G আইসি আছে, কিন্তু আমরা 4G আইসিটা এখানে করি নাই। তবে আমরা অন্য একটা পিসিবি দিয়ে দেখাই। এখানে যেমন Oppo A16 একটা পিসিবি আছে আমার কাছে, আমি Oppo A16 পিসিবি দিয়ে দেখাচ্ছি। এখানে Oppo A16 এর ক্ষেত্রে এখানে 1.8 ভোল্ট এবং এখানে 0.8 ভোল্ট এরকমের একটা লাইন আসছে এবং 2.8 ভোল্টের একটা লাইন আছে। টোটাল 3টা ভোল্টেজ এখানে কিন্তু কিছু ডাটার লাইন আসছে। এগুলো কমপ্লিটলি একটা লাইনে যদি মেসিং হয় তাহলে কিন্তু সমস্যা হবে। তবে আমাদের একটা আইসিতে যদি আমরা কাজ করি ফুল কমপ্লিটভাবে আমাদের এটা মানে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমাদের কমপ্লিটভাবে সব লাইনগুলো একুরেট আছে কিনা এবং আমাদের যে সব ভোল্টেজগুলো আমাদের একুরেটলি কাজ করতেছে কিনা বা আসতেছে কিনা। যে কোনো আইসির ক্ষেত্রে নেটওয়ার্ক আইসি হোক, বেসবেন আইসি হোক, 3G আইসি হোক, এই ধরনের যে আইসি আছে না কেন সবগুলো সেম ক্যাটাগরিতে কাজ করতে হবে। তবে আমরা আসি একটু পাওয়ার আইসির ক্ষেত্রে। পাওয়ার আইসি আমাদের যে 6357 CRB, 6357 MRB এই ধরনের যে পাওয়ার আইসিগুলো আছে, এই পাওয়ার আইসির সাথে কিন্তু আমাদের ফুল কমপ্লিটভাবে এই পাওয়ার আইসি কিন্তু ফুল কমপ্লিট একটা মোবাইল চালু করার উপযোগী নয়। তবে আমরা এখানে যে পাওয়ার আইসির সাথে এখানে কিছু আলাদা দুইটা আইসি ইউজ করা হয়েছে। যেমন একটা আইসি এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এই আইসিটা উপরে নাম দেওয়া আছে, যেমন এখানে Z30 এরকমের নামে একটা নাম আছে। Z3 বা এরকমের 07 এরকমের নামে নানান ক্যাটাগরির নামে এখানে আসে, যেমন 01Z এরকমের নামে আসে। যাই হোক, এখানে আমাদের যে আইসিটা হচ্ছে 8 পিনের। এই 8 পিনের আইসি, এখান থেকে আমাদের কিন্তু পাওয়ার আইসিও কাজ করা হয়েছে। এখানে 0.4 ভোল্টের একটা লাইন আসে। এই ভোল্টেজটা আমাদের সিপিইউতে যায় এবং সিপিইউটা ওপেন করে। তবে এটার ক্ষেত্রে এখানে আমাদের এই মিডিয়াটেকের ক্ষেত্রে আরও কিছু ভোল্টেজের কাজ আছে। তবে এই পাওয়ার আইসির ক্ষেত্রে যদি আমাদের এখানে পাওয়ার আইসি কখন চালু হবে, পাওয়ার আইসি চালু করার জন্য I2C একটা প্রোটোকলের লাইন থাকে, যেমন এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। যেমন I2C প্রোটোকল অনেকেই আমরা চিনি না, কেননা এখানে ছোট একটা মিনি একটা আইসি দেখা যাচ্ছে, এখানে দুইটা রেজিস্টার আছে। তবে এইটা হচ্ছে I2C প্রোটোকলের লাইন। যদি এইখানে কোথাও কোনো মিস্টেক থাকে মিডিয়াটেকের ক্ষেত্রে, শুধু এই ধরনের আইসি কিন্তু আপনারা খুঁজে দেখতে পারেন যে আসলে এইটা কোথায় আছে। এটা যদি খুঁজে আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু অনেক সময় আপনি কিছু মোবাইল কিন্তু আপনি পাবেন যে বাক ভোল্টেজ তৈরি হয় না। ওই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই I2C প্রোটোকলে কাজ করেন তাহলে কিন্তু আপনার বাক ভোল্টেজগুলো ক্রিয়েট করা সম্ভব। তবে এখানে কোনো রেজিস্টার বা কোনো আইসি, এই ধরনের আইসিতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার পাওয়ার আইসিতে যত রকমের ভোল্টেজ সবগুলোই থাকা সত্ত্বেও কিন্তু আপনার পাওয়ার আইসি কখনো বাক তৈরি করবে না। তবে পাওয়ার আইসির ক্ষেত্রে পাওয়ার আইসিতে যে ভোল্টেজগুলো থাকে, ভোল্টেজ আউট হয় এবং যে ক্যাপগুলো দেওয়া হয়েছে, এখান থেকে অসংখ্য লাইন আমাদের সিপিইউতে গেছে, কিছু অন্য আইসিতে গেছে। তবে এখান থেকে কিছু লাইন যেগুলো সিপিইউতে যায় বা অন্য একটা যেমন কনভার্টারে গেছে, এরকমের যে কনভার্টারগুলো দেওয়া হয়, এই কনভার্টারে যদি কোনো প্রকারে যদি পাওয়ার আইসি থেকে লাইন থাকে এরকমের যদি শর্টিং হয় তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আমাদের পাওয়ার আইসির বাক ভোল্টেজগুলো তৈরি হবে ঠিকই। তবে পাওয়ার আইসি চালু হওয়ার পরে এখানে আমরা যদি বাক ভোল্টেজটা পাই, দেখা যাচ্ছে আমাদের কিছু মোবাইল এরকম আসে যে পাওয়ার আইসি চালু হচ্ছে, এখানে বাক ভোল্টেজগুলো তৈরি হচ্ছে, কিন্তু আমাদের ফুল কমপ্লিটলি মোবাইলটা চালু হচ্ছে না। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার আইসির যে কোনো জায়গায় হয়তো বা শর্টিং, হয়তো বা যে কোনো একটা যেমন কনভার্টারে আমাদের হয়তো বা শর্টিং আছে, এমনও হইতে পারে যে সিপিইউ থেকে কোনো লাইন শর্টিং এরকমের, যেমন ইউএসবি যে ডাটা লাইনগুলো, এগুলোর কোনো লাইন যদি শর্টিং হয় তাহলে কিন্তু আমাদের সেট অনেক সময় রান করবে না। তবে আমরা পাওয়ার আইসি চালু হওয়ার ক্ষেত্রে, পাওয়ার আইসি চালু হওয়ার পরে যদি কিছু সেট আমরা পাই, বেশিরভাগই আমরা মিডিয়াটেকের ক্ষেত্রে এই সমস্যাই পাই বেশি। আমরা কোয়ালকমের ক্ষেত্রে কিন্তু এরকমের সমস্যা তেমন একটা দেখি না, কিন্তু এটার ক্ষেত্রে এতটাই প্রবলেম দেখতে পাই আমরা। আসলে এটার ভিতরে যেমন পাওয়ার আইসি ফুল কমপ্লিটলি রান আছে, রান থাকা সত্ত্বেও কিন্তু
আমাদের এই পাওয়ার আইসির স্টার্ট হওয়ার পরেও কিন্তু আমাদের সিপিইউ চালু হচ্ছে না, র্যাম চালু হচ্ছে না, কিন্তু আমাদের সফটওয়্যার এবং ফুল কমপ্লিট আমাদের সব কিছু ক্লিয়ার আছে, কিন্তু তারপর সেটা রান হচ্ছে না। এই ধরনের যদি ইস্যু থাকে তাহলে যে কোনো জায়গায় শর্টিং আছে। তবে কিছু কিছু শর্টিং আছে এমনও যেগুলো মানে মিটার দিয়ে মাপ দিয়ে বুঝতে একটু কষ্টসাধ্য করা হয়, অনেকটা প্রবলেম তৈরি হয়। এরকমের যে প্রবলেমগুলো এগুলো ফুল কমপ্লিটভাবে আমাদের মানে দেখতে একটু অ্যানালাইসিস করা লাগবে, আমাদের এগুলো আইডেন্টিফাই করতে হবে খুব সময় নিয়ে। যাই হোক, আমরা এখানে যাই পাওয়ার আইসির সিস্টেমটা আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওরিও আইসি। এখানে আমি যে পিসিবিটা নিয়েছি এটা হচ্ছে আপনার ওপো A16। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওরিও আইসির এখানে আমাদের যে ভোল্টেজটা আসছে, ভোল্টেজ আসার পরে এখান থেকে কিন্তু সিপিইউতে আমাদের সিগন্যাল গেছে, পাওয়ার আইসিতে সিগন্যাল গেছে। তার মানে আমাদের প্রতিটা আইসির এক একটা সিগন্যাল কিন্তু আমাদের দুই জায়গায় গেছে। যাই হোক, আমাদের এই ধরনের যে আইসি হোক না কেন, যেমন গ্রাফিক্স আইসি হোক বা অডিও আইসি হোক, যেটাই হোক না কেন, সব আইসিগুলোর একটা একটা সিগন্যাল আমাদের সিপিইউতে যায় বা পাওয়ার আইসিতে যায়। তবে আমরা যে কোনো কাজ করব না কেন সবগুলোই কিন্তু আমরা স্কিমেটিকের অনুযায়ী কাজ করব। অনেক সময় আমরা মুখস্থ কোনো কাজ করতে পারি না, তবে কাজের ক্ষেত্রে আমাদের সব কিছু ভালোভাবে অ্যানালাইসিস করা লাগবে যে আসলে আমাদের কাজ এইটার এই সমস্যা, এইটা এই ধরনের প্রবলেম, এটা ফুল ফাইন্ড আউট আমরা কীভাবে করব। আসলে আমি এই ফুল কমপ্লিটলি গাইডলাইন অল মোবাইল সলিউশনের জন্য এই কথা কেন বললাম, যাতে আমরা একটা মোবাইল শুধু কাজ করব না, আমরা সব ধরনের মোবাইলে কাজ করব। তবে স্কিমেটিক আমরা দেখব কখন, যখন আমাদের দরকার পড়বে তখন আমরা দেখব। তবে আমাদের একটা আইডিয়া থাকার দরকার যে আসলে আমরা কোন ক্যাটাগরিতে কোন সিস্টেমে আসলে কাজগুলো করতে পারি। যাই হোক, এখানে আমাদের ডিসপ্লে কানেক্টর আছে। এখানে ডিসপ্লে কানেক্টরে কিভাবে লাইন আসে এটা যদি স্কিমেটিক দেখি তাহলে কিন্তু এখানে আমরা ফুল ডায়াগ্রাম এখানে পাবো। তারপরে আসি এখানে চার্জিং এর প্যানেলের লাইন কোথা থেকে কোথায় ঢুকে সবগুলোই আমরা ডায়াগ্রাম দেখলে পাবো। এটা বেশি একটা হ্যাসেল হয় না, এটার ডায়াগ্রাম অ্যাভেলেবল পাওয়া যায়। তবে ব্যাটারি কানেকশনের লাইন কোথায় গেছে সেটাও কিন্তু আমরা ডায়াগ্রামে পাবো। তবে এখানে চার্জিং এর মোটামুটি এখানে আমি একটু বলি যে এখানে আমাদের যেহেতু বাক কয়েল এখানে দেওয়া হয়েছে, বাক কয়েলের ক্ষেত্রে এখানে আমাদের ব্যাটারির যে লাইনটা বিব্যাট এবং যে আমাদের চার্জিং দোনোটা এখানে আসে। তারপর এখান থেকে কনভার্ট হয়ে কিন্তু আমাদের পাওয়ার আইসি এবং ব্যাটারি কানেকশনে যায়, এবং এখান থেকে কনভার্ট হয়ে তারপরে কিন্তু বিপিএস ভোল্টেজ আউটপুট হয়। তারপর এটার থেকে ভোল্টেজ বিপিএস হওয়ার পরে কিন্তু আমাদের পাওয়ার আইসিতে যায়, পাওয়ার আইসি তারপরে চালু হয় এবং এখান থেকেই বিপিএস এ নিয়ে তারপরে অন্যান্য জায়গায় কাজ করা হয়। আমি শর্ট টাইমে বললাম সবাইকে বোঝার জন্য, যাতে আসলে আমরা কোয়ালকম সিপিইউ হোক, মিডিয়াটেক সিপিইউ হোক এবং এসপিডি হোক, যে কোনো প্রসেসরের মোবাইল হতে পারে। এখানে আমরা একটু দেখি, এখানে একটা লাইট এসি দেখতে পাচ্ছি। লাইট এসির ক্ষেত্রে এখানে আমাদের ডাইরেক্টলি ভোল্টেজ আসবে 3.7 ভোল্ট। তারপরে আমাদের এখানে লাইট এসিটা চলার জন্য এবং চালু করার জন্য এখানে একটা ইএন সিগন্যাল আসে। ইএন সিগন্যালটা আসে কিভাবে? ইএন সিগন্যালটা আসে ডিসপ্লে কানেকশন থেকে। যেগুলো আমরা অ্যান্ড্রয়েডের যতগুলো মোবাইল দেখি না কেন অ্যান্ড্রয়েড, সবগুলো কিন্তু ইএন সিগন্যাল আসে ডিসপ্লে কানেক্টর থেকে। তবে আমাদের ডিসপ্লে কানেক্টরে একটা সিগন্যাল আসে সিপিইউ থেকে, এটা হচ্ছে আমাদের বিডিডি নামে আসে। ঠিক আছে, বিডিডি নামে যে সিগন্যালটা আসে এটা 1.8 ভোল্ট হতে পারে, 1.6 ভোল্ট হতে পারে। এরকম ভোল্টেজ আসার পরে তারপরে কিন্তু এটা ডিসপ্লেতে ঢোকার পরে তারপর ডিসপ্লে ঘুরে তারপর আবার এখানে ডিসপ্লের কানেক্টর থেকেই আউট হয়ে তারপর কিন্তু আবার এখানে লাইট আইসির এখানে যে সিগন্যালটা আসে, এই সিগন্যালটা আসার পরে কিন্তু লাইট আইসি ওপেন হয়। তবে আমাদের এখানে যে 3.7 ভোল্ট এটা আমাদের এই বাক কয়েলের এখানে থাকবে, দোনো পাশে বাক কয়েলে থাকবে। তবে এ পাশেও আমাদের পজিটিভ লাইন, এ পাশেও পজিটিভ লাইন, আমাদের ইএন সিগন্যাল থাকে এখানে। তারপরে এ পাশেও আমাদের নেগেটিভ, এ পাশেও নেগেটিভ, আমাদের এ পাশটা পুরোটাই নেগেটিভ। যাই হোক, এখানে আমরা বুস্ট কয়েল দেখতে পাচ্ছি। বুস্ট কয়েল কি এবং বাক কয়েল কি এই বিষয়ে আমরা অন্য একদিন কথা বলবো। তারপর ডায়োড, এখানে আমরা ডায়োড দেখতে পাচ্ছি। আমি 40টা ক্লাস করব, আমি অলরেডি বলছি যে আমাদের অলরেডি 6টা ক্লাস করা কমপ্লিট।
তবে 40টা ক্লাস করব, 40টা ক্লাসের ভিতরে কিন্তু আমাদের এই ধরনের যে ফুল কমপ্লিট একটা গাইডলাইন থাকবে। তবে আজকে যে আমরা কথাগুলো বলতেছি এটা এক্সট্রা আমরা আলাদাভাবে আমরা অল মোবাইলের সলিউশন একটা মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা কিন্তু মেমোরি আইসি নামে একটা আইসি দেখছি, কিন্তু এই পিসিবিতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিপিইউ এবং র্যাম, এখানে কিন্তু ইএমএমসি এবং সিপিইউ। তার মানে ইএমএমসি সিপিইউ আমাদের কিছু কিছু মোবাইল এখন কিন্তু 3টা আইসি দিয়ে করা হয়, কিছু মোবাইল কিন্তু আমাদের 2টা আইসি দিয়ে করা হয়। তাহলে আমরা এই যে র্যাম চলার জন্য এখানে কিছু আবার এখানে কিছু কনভার্টার আইসি করা হয়েছে। এই কনভার্টার দিয়ে কিন্তু র্যাম এবং সিপিইউতে ভোল্টেজ দেওয়া হয়েছে। তার মানে আমাদের পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা আসার পরে এখান থেকে কিন্তু আমাদের র্যাম এবং সিপিইউর জন্য আলাদা আলাদা ভাগ করা হয়। তো আমাদের পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ তৈরি হয়, এই ভোল্টেজগুলো কিন্তু আবার আমাদের সিপিইউতে দেওয়া হয়, র্যামে দেওয়া হয়। মোট কথায় আমরা স্কিমেটিক ছাড়া আমাদের কাজ করতে একটু সমস্যা হবে। তবে মোটামুটি একটা যে আমাদের আলাদা যে আউট নলেজ সেটা তো রাখার দরকার। আমরা যে কোনো আইসির ক্ষেত্রে আমরা মাথায় এতটুকু আমরা জানি যে কোনো আইসি আমাদের কিন্তু একটা সিগন্যাল ভোল্টেজ আমাদের সিপিইউর সাথে কানেক্টেড আছে। যাই হোক, আমরা এখান থেকে আমরা দেখি যে আমরা আসলে ওয়াইফাই আইসি দেখি। এখানে যে ওয়াইফাই আইসি, আসলে এখানে ওয়াইফাই আইসি আমরা অন্য একটা পিসিবি নেই। এখানে ওয়াইফাই আইসির জন্য যেমন আমরা একটা আমার হাতের কাছে পেয়েছি আমি অলরেডি একটা রেডমি নোট 8 এর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে আইসি গুলো সবই খোলা আছে, এখানে কিছু কম্পোনেন্টও খোলা দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটা পুরানো নষ্ট বোর্ড দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াইফাই আইসি আছে। ওয়াইফাই আইসিটা আমরা দেখলে বুঝতে পারি আসলে আমরা আইসি গুলো কিভাবে চিনতে পারি এই বিষয়ে কিন্তু আমি এখনো ভিডিও তৈরি করিনি। তবে আমি আরো একটা ভিডিও করবো, একটা আমরা ক্লাস করছি, ওখানে কিন্তু আইসি মোটামুটি একটা আইডিয়া দেওয়া হয়েছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফাই যেহেতু এদিকে এন্টিনিয়ার আছে এবং এখানে কিছু কনভার্টার আছে, যেমন আমাদের এই নেটওয়ার্কের যে লাইনগুলো বুস্ট করার জন্য কিছু কনভার্টার ইউজ করা হয়েছে এবং কিছু রেজিস্টার ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাশে 2টা ক্যাপাসিটার বড় বড়, তারপরে এখানে ছোট কিছু ক্যাপাসিটার আছে। তবে এখানে কিন্তু এই ওয়াইফাই আইসিটা চলার জন্য এখানে একটা ভোল্টেজ নিয়ে আসা হয়েছে, আর এখান থেকে যে সিগন্যাল ভোল্টেজ ডাইরেক্টলি আমাদের সিপিইউতে গেছে এবং পাওয়ার আইসিতেও একটা ভোল্টেজ যায় আমাদের। তবে কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার আইসির সাথে সংযুক্ত থাকে না। তবে এখানে যে ওয়াইফাই যে আইসিটা এটার যে কার্যকরিতা এখান থেকে আমাদের সিপিইউর সাথে কানেকশন। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার, এখানে আবার কিছু কনভার্টার আইসি। তবে বেশিরভাগই কিন্তু একটা মোবাইলের ভিতরে আমরা দেখতে পাই যে ক্যাপাসিটার, তারপর রেজিস্টার, তারপর কয়েল, তারপরে মিনি ডায়োড, তারপর মিনি কয়েল, তারপরে যে আমাদের যে ডায়োড যেগুলো বলি আমরা, যেগুলো বড় সাইজের, তারপর কিছু রেজিস্টার, যেমন রেজিস্টারের ভিতরে আবার ভাগ হয়, যেমন ভ্যালু রেজিস্টার, তারপরে শর্ট রেজিস্টার হয় এরকমের, যেমন 0 ohms-এর যে রেজিস্টারগুলো পাই আমরা, যেগুলো আমরা শর্ট রেজিস্টার বলি। তবে আমরা এই একটা পিসিবির ভিতরে আসলে আমরা বেশি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অনেক সময় একটা পিসিবি দেখলে কিন্তু আমরা অনেক বিভ্রান্ত হয়ে যাই যে আসলে আমরা একটা পিসিবির ভিতরে এতগুলো কম্পোনেন্ট আসলে আমরা কিভাবে কাজ করব। এখানে ভয়ের কিছুই নেই। কাজ যদি আপনি মাথা যদি খাটাতে পারেন, ভালোভাবে মাথা যদি ডিপলি নলেজ চিন্তা করেন, তাহলে ডিপলিভাবে কাজ করার ইচ্ছুক হন, তাহলে কিন্তু আপনার কাছে সম্ভব। সময় ব্যয় করতে হবে, যত আপনি সময় দিতে পারবেন, যত স্ট্রাগল করতে পারবেন, ততই কিন্তু আপনার জন্য মানে এটা খুব তাড়াতাড়ি কুইকলি আপনি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তবে আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের কাছে আমি আর একটু বলি যে আমাদের ডেড মোবাইলের ক্ষেত্রে যদি আমাদের মোবাইল আমাদের কাছে আসে, যে কোনো মোবাইল হোক না কেন, আমরা প্রথমত একটা মোবাইল আমরা চেক করতে পারি। প্রথমত আমরা চেক করব আমাদের যে মিটার, ডিজিটাল যে মিটারগুলো থাকবে, মিটার দিয়ে আমরা চেক করব যে আমাদের ব্যাটারি কানেক্টরে আমাদের কোনো প্রকার শর্ট আছে কিনা,
বা আমাদের ব্যাটারি কানেক্টরে শর্ট আছে কিনা, এবং দেখবো যে পাশাপাশি আমাদের যে বিপিএস এর যে লাইনগুলো, আমাদের চার্জিং এর যে লাইনগুলো বা বিপিএস এর যে লাইন, চার্জিং এর যে বিভাসের যে লাইনগুলো, এই লাইনগুলো আসলে আমাদের ঠিক আছে কিনা, এবং আমাদের যে মেইন যে ভোল্টেজ লাইনগুলো, এগুলো আগে আমরা প্রথমত চেক করব। প্রথমে আমরা যে চেক করব মিটার দিয়ে আমরা কুল টেস্টিং করব, তারপরে আমাদের যদি কুল টেস্টিং এ আমরা ভালো পাই, তারপরে কিন্তু আমরা হট টেস্টিং এ চেক করতে পারি। যদি কোনো প্রকারে ইস্যু পাই, তাহলে কিন্তু আমরা ফুল একটা সলিউশন পাই যে আসলে আমরা মোবাইলগুলো কিভাবে কাজ করব। তবে এর পাশাপাশি যখন আমরা মিটার দিয়ে চেক করার পরে তারপরে আমরা আই চার্জার দিয়ে আমরা হট টেস্টিং করতে পারি। এরপরে আমরা চেক করব পাওয়ার সাপ্লাই দিয়ে, আমাদের পাওয়ার সাপ্লাইতে কত রিডিং নিচ্ছে, এটা দেখে তারপরে কিন্তু আমরা চিন্তা করব যে আসলে আমাদের পাওয়ার সাপ্লাইতে যদি রিডিংটা ওরকমের পরিমাণে পাওয়া যায়, তাহলে আমাদের যেমন কিছু রিডিং থাকে, যেমন একটা মোবাইল আমাদের ডেড আসছে, যেমন আমি যদি ডিজিটাল মিটারের ক্ষেত্রে বলি, যেমন 3005 PM এই ধরনের যে ডিজিটাল যে মিটারগুলো আছে সুগানের, এই ধরনের যে পাওয়ার সাপ্লাইগুলো, এগুলোতে যদি আমাদের রিডিং আসে 1 থেকে শুরু করে মানে 3 এর ভিতরে যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটা পাওয়ার আইসি এবং চার্জিং আইসির ভিতরে সমস্যা। এবং যদি 3 এর যদি উপরে থাকে, তাহলে আমাদের পাওয়ার আইসির সেকশন আমরা ভালোভাবে অ্যানালাইসিস করব এবং আমাদের বাক ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেগুলো দেখব। তারপরে আমরা দেখব যে আমরা যদি দেখি যে পাওয়ার সাপ্লাইতে 150 এর নিচে, তার মানে আমাদের সিপিইউ এবং পাওয়ার আইসির এর ভিতরে যে কোনো একটা প্রবলেম আছে। যদি 150 এর উপরে থাকে, তারপরে যদি সেটা মোবাইলটা রানিং না হয়, তাহলে কিন্তু আমাদের র্যামের ইস্যু বলে কিন্তু আমরা গণ্য করি। যেমন র্যাম বা ইএমএমসি যে সফটওয়্যার আইসি যেটা বলি, এটাই যদি প্রবলেম হয়, তাহলে আমাদের এই রিডিংগুলো আসে। তবে অনেক ক্ষেত্রে আমরা রিডিং পাই, যেমন কিছু মিডিয়াটেকের ক্ষেত্রে, যেমন এই ধরনের পাওয়ার সাপ্লাইটি যেমন 36, 40, 50, 60 এরকমের 70, 80 এরকমের প্রবলেমগুলো দেখি। ওই টাইমেও কিন্তু অনেক সময় আমরা দেখি যে র্যামের যে বিডিডি যে ভোল্টেজের যে লাইন, আসলে অনেক সময় শর্ট থাকার কারণে কিন্তু আমার মোবাইল চালু হচ্ছে না। আমাদের মোবাইলগুলো অনেক ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজের কারণে সমস্যা হয়। আবার অনেক সময় দেখা গেছে পাওয়ার সাপ্লাই যে আমাদের পাওয়ার আইসি, এই পাওয়ার আইসির ভিতরে কিছু লাইন আছে, যেমন কিছু অল্প ভোল্টেজের লাইন, যেমন 0.8 ভোল্ট, 0.9 ভোল্ট, 1.8 ভোল্ট, এরকমের কিছু লাইন আছে যেগুলো শর্টিং থাকে। হাফ শর্টিং এর কারণে হয়, ফুল শর্টিং এর কারণে হয়। এই শর্টিংগুলো থাকার সত্ত্বেও কিন্তু আমাদের পাওয়ারের যে বাক ভোল্টেজগুলো তৈরি হওয়ার পরেও কিন্তু আমাদের মোবাইলগুলো চালু হয় না। সেজন্য আমাদের ফুল কমপ্লিটভাবে আমাদের চেক করা লাগবে। কিন্তু আমাদের একটা পাওয়ার সাপ্লাইয়ের যে আমরা যে রিডিংগুলো আছে, রিডিংগুলো দেখলে কিন্তু আমরা মোটামুটি বুঝি 150 এর নিচে যদি থাকে, তাহলে কিন্তু আমাদের পাওয়ার আইসি বাদে কিন্তু আমাদের সিপিইউর দিকে দেখতে হবে, সিপিইউ আসলে কোন কন্ডিশনে আছে এবং আমাদের র্যাম আইসির সাথে কানেক্টেড আছে কিনা সেটাও দেখতে হবে। যদি 150 এর উপরে যায়, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে ডাইরেক্টলি আমাদের সফটওয়্যার প্রবলেম বা আমাদের র্যামের কোনো ইস্যু আছে, নয়তোবা লাইফ টাইম ইউজ ডেট এরকমের সমস্যা আছে। যে কোনো এই সমস্যাগুলো থাকার পরে আমরা কিন্তু আসলে এই প্রবলেমগুলো আসলে বেশিরভাগই পাই যে সফটওয়্যার ইস্যুর কারণে কিন্তু আমাদের 200 এবং 250, 240, যেমন 180 এরকমের যে রিডিংটা আসে পাওয়ার সাপ্লাইতে, এরকম রিডিংগুলো আসে। তবে আই চার্জারের যদি একটা মোটামুটি বেসিক আইডিয়া দিই, আমি মুখে বলতেছি, পরবর্তীতে একটা ক্লাস আমরা বা একটা ভিডিওতে দেখাবো যে আমরা আই চার্জারে কি রিডিং পাইলে আমরা কোন সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারি। আসলে আমরা একটা মোবাইল যদি আমরা আই চার্জারে লাগাইলেও কিন্তু অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? একটা মোবাইল যদি আমরা দেখি যে আই চার্জারে 0 নিচ্ছে এবং অন নিচ্ছে, এরকম যদি হয়, তাহলে আমরা মনে করবো যে আমাদের ডাইরেক্টলি সিপিইউর সমস্যা। ঠিক আছে? যদি আমাদের কোনো আই চার্জারে ডাইরেক্টলি একটা ভোল্টেজ স্টেবল থাকে, যেমন 1 থেকে 4, 5 এরকমের
5-এ যাবে না, তবে 4-এর ভিতরেই থাকে, এরকম যদি স্টেবল থাকে আই চার্জারে, তবে কিন্তু আমরা ধরে নেব যে আমাদের পাওয়ার সেকশন নয়তোবা চার্জিং সেকশন যে কোনো একটা ইয়াতে ইস্যু আছে, নয়তোবা নেটওয়ার্ক সেকশন এরকমের যে কোনো জায়গায় আমাদের ফুল শর্টিং আছে। এই শর্টিং থাকার জন্যই কিন্তু আমাদের এরকমের ভোল্টেজ নেবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রকারের রিডিং নেবে না, কিন্তু ফুল শর্ট থাকলেও অনেক সময় ভোল্টেজ নেয়, শর্ট না থাকলেও অনেক সময় ভোল্টেজ নেয় না। তবে আবার কিছু কিছু রিডিং আছে, যেমন 0.7 নিয়ে কিন্তু 0.8 এরকম নিয়ে কিন্তু স্টেবল থাকে, এরকম যদি হয় তাইলেও কিন্তু আমরা সিপিইউর সমস্যা মনে করতে পারি। তবে 0.6 যদি আমাদের আই চার্জারে কোনো রিডিং নেয়, তাহলে কিন্তু আমরা এরকমের চিন্তা করতে পারি যে আমাদের এটা সফটওয়্যার ইস্যু অথবা এটা র্যামের ইস্যু। তবে ওই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ক্ষেত্রে কিন্তু যদি খুব কুইকলি কাজ করার জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক সময় আমরা ইউএসবি ডিটেক্ট করে কিনা সেটা দেখি। তবে আমরা আর একটু কথা বলি যে যদি আমাদের মোবাইল কোনো ক্ষেত্রে যদি মোবাইল ইউএসবি ডিটেক্ট করে, তাইলে কিন্তু আমরা প্রথমত মোবাইলটা ফ্ল্যাশিং দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের মোবাইলটা ফ্ল্যাশিং নিচ্ছে কিনা, বা আমরা কোনো টুলে দিয়ে দেখতে পারি যে আমাদের ইনফোতে কি আসে। এগুলো ফুল দেখার পর, আইডেন্টিফাই করার পর, সব কিছু অ্যানালাইসিস করার পর তারপরে কিন্তু আমরা একটা মোবাইলের ফুল হার্ডওয়্যার লেভেলে কাজ করব। তবে আমরা অন্যান্য ক্লাসে এমনভাবে আমরা ক্লাসগুলো নিব, ওই অন্য একটা ক্লাস এমনভাবে আমরা করব, ওটা আরও খুবই হার্ডলি করব। ওটা আমরা এস্টিমেটিক দিয়ে আমরা আসলে পাওয়ার আইসি তোলার আগে আমরা কিভাবে বুঝতে পারি যে আসলে আমরা একটা পাওয়ার আইসি কোন পজিশনে আছে, বা পাওয়ার আইসি ভালো আছে কিনা, বা পাওয়ার আইসি কানেকশন আছে কিনা, এরকমের ফুল একটা গাইডলাইন দিব। এবং সিপিইউ থেকে কোন সিগন্যাল আসলে সিপিইউ কোন পজিশনে আছে, সিপিইউ ভালো আছে কিনা, সিপিইউ কাজ করতেছে কিনা, এই বিষয়গুলো আমরা শেয়ার করব। আসলে আজকে কিন্তু অনেক কিছু শেয়ার করছি যা আমরা এর আগে কখনো আপনাদের সাথে শেয়ার করিনি। তাহলে আজকে আমরা আর একটু ধারণা দেই। যেমন আমরা এখানে কিন্তু যে পিসিবিটা নিয়েছিলাম এটা হচ্ছে রেডমি 12C, তারপরে আমরা দেখাইলাম ওপো A16 দিয়ে একটা পিসিবি দিয়ে, তারপরে আমরা দেখাইলাম যে রেডমি নোট 8 দিয়ে। তবে আমরা এখন বর্তমানে কিছু মোবাইল দেখতে পাই বেশিরভাগই, যেমন পোকো X3 প্রো, পোকো X3, তারপরে X2, এই ধরনের যে মোবাইলগুলো পাই বেশিরভাগই কিন্তু আমরা পাওয়ার আইসি ডাবল পাই। কেননা আমরা জানি যে একটা মোবাইলের ভিতরে পাওয়ার আইসি থাকে একটা, কিন্তু এখন কিন্তু ডাবল পাওয়ার আইসি আসে। এই ডাবল পাওয়ার আইসি আসার কারণ কি, এবং 5G যে সেটগুলো আসছে এগুলোর ভিতরে কিন্তু আমরা বেশিরভাগই এখন দেখতে পাচ্ছি যে 3টা পাওয়ার আইসি দেওয়া থাকে, এবং কিছু যেমন নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা যে কনভার্টার আইসিগুলো দেওয়া থাকে, যেমন এপিআইসি বলে আমরা যেগুলো চিনি, এই ধরনের কিছু আইসি থাকে। তবে এখন বর্তমানে যত আপডেট হচ্ছে, টেকনোলজি যত আপডেট হচ্ছে, যত জেনারেলভাবে আমরা যাই চিন্তা করি না কেন, ততই কিন্তু আপডেট কিছু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা এখানে যে পিসিবিটা নিয়েছি এটার ভিতরে কিন্তু আমরা 2টা পাওয়ার আইসি এখানে দেখতে পাচ্ছি। তবে আমরা এখানে 2টা পাওয়ার আইসি এই জন্য যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5G ফোন, সেই জন্য 5G মোবাইলের ভিতরে কিন্তু বেশিরভাগই 2টা থেকে 3টা পাওয়ার আইসি ইউজ করা হয়েছে। তবে 5G ছাড়া 4G-তেও কিন্তু আমরা 2টা পাওয়ার আইসি দেখতে পাই, যেগুলো এখন হাই ক্যাটাগরি প্রসেসর, যেগুলো গেমিং প্রসেসর, এই ধরনের যে মোবাইলগুলোতে। তবে 2টা পাওয়ার আইসি ইউজ করার কারণ হচ্ছে যদি পাওয়ার বুট সিকোয়েন্সগুলো যদি বাড়ানো হয়, তাহলে কিন্তু কাজের অংশ এবং হার্ডওয়্যার কিন্তু মজবুত করতে পারে, সেই জন্যই কিন্তু এই পাওয়ার আইসিগুলো বাড়ানো হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার আইসি, প্রথম পাওয়ার আইসি আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে একটা চার্জিং আইসি দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু এখান থেকে দেখতে পাই যে এখানে আমাদের পাওয়ার আইসি 2টা, ফার্স্ট পাওয়ার আইসি এবং সেকেন্ড পাওয়ার আইসি। তবে আমরা প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশন আমরা 2টা স্টেপে ভাগ করতে পারি। যেমন প্রাইমারি সেকশনে চার্জিং এবং পাওয়ার আইসি, এবং সেকেন্ডারি সেকশনে আমরা বলতে পারি যে সিপিইউ এবং র্যাম। তবে আমরা থার্ড সেকশন বাদ দিলাম, কেননা ওটা নেটওয়ার্ক সেকশন, ওই বিষয়টা আমরা আজকে বলবো না। আমরা মোটামুটি যে এই যে 5G ফোনের ভিতরে কি রকমের আইসিগুলি ইউজ করা হয়, আসলে আমরা এখানে কিন্তু দেখতে পাই যে যতই হার্ডলি ভাবে করে না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু দেখি যে হার্ডওয়্যারটা বেশি যতই ইউজ করা হয়, ততই কিন্তু আমাদের কম্পোনেন্টগুলোও বেশি ইউজ করা হয়। তবে আমাদের যত হার্ডওয়্যার বেশি হয়, ততই কিন্তু আমাদের কনভার্টারে বাড়তেই থাকে। আমাদের একটা আইসি থেকে যে ভোল্টেজগুলো স্টেবল করা হয়,
এই ভোল্টেজগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু আমাদের ভোল্টেজগুলো লো থেকে হাই করা হয়। এই জন্যই কিন্তু আমাদের এই কনভার্টার আইসিগুলো যেখানে যে রকমের ভোল্টেজগুলো দরকার সেখানে এই সেমভাবে ভোল্টেজগুলো দেওয়ার জন্য এই আইসিগুলো ইউজ করা হয়। তবে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের কাছে যে মোবাইলই আসুক না কেন আমরা সবগুলো এমনভাবে অ্যানালাইসিস করবো যে আমরা প্রথম স্টেপে দেখবো যে চার্জিং আইসি, আমাদের যে ডিসি টু ডিসি কনভার্টার আইসি সেটা দেখবো। তারপরে আমরা দেখবো পাওয়ার আইসি, তারপরে আমাদের অন্যান্য যে আইসিগুলো আছে সেগুলো দেখবো। তবে আমরা প্রথমে স্টেপে আমরা চেক করব, কুল টেস্টিং করব, মিটারে কুল টেস্টিং করব, তারপরে আমরা পাওয়ার সাপ্লাইতে চেক করব, তারপরে আমরা কম্পিউটারে চেক করব, ঠিক আছে। তারপরে আমরা দেখবো আই চার্জারে, কম্পিউটার চেক করার আগে আমরা আই চার্জারে দেখবো, তারপরে আমরা কম্পিউটার চেক করব। কেননা আমাদের কম্পিউটারে লাগানো আগে যদি আমাদের কোনো প্রকারে কোনো লাইন বা কোনো কম্পোনেন্ট যদি শর্ট থাকে ওই ক্ষেত্রে কম্পিউটার লাগাইলে আমাদের কিন্তু কম্পিউটারের সমস্যা হইতে পারে এবং কম্পিউটারের যে ইউএসবি ডিটেক্ট করবে না। অনেক সময় কিন্তু কম্পিউটারের যে ইউএসবির লাইন এটা কিন্তু শর্ট হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা আগে সব কিছু চেক করার পরে কিন্তু আমরা কম্পিউটারে ইউএসবি ডিটেক্ট করাই দেখব। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রকারের সমস্যা হবে না। যত ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল আসে না কেন, ওল্ড হোক এবং আপডেট হোক, যেটাই হোক না কেন, আমরা যদি ফুল কমপ্লিটভাবে চিন্তা করি এবং সহজ পদ্ধতিতে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কাছে খুব সহজভাবে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। এবং যে কোনো শর্টিংয়ের ব্যাপারে, যেমন আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক, যেটাই হোক না কেন, যদি কোনো প্রকার শর্টিং থাকে, হাফ শর্টিং হোক, ফুল শর্টিং হোক, যে শর্টিংয়ে হোক না কেন, আমরা ফুল টেস্টিং, হট টেস্টিং এবং আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু আমরা আসলে ফুল ফাইন্ড আউট করতে পারবো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, আজকে এই পর্যন্তই সমাপ্ত, আমরা শেষ করব। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আমাদের এই ক্লাসগুলো দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি এরপর থেকে আপনাদের সাথে আরো ভালো কিছু নিয়ে আসবো, আর ভালো কিছু শেয়ার করার জন্য চেষ্টা করবো। আমি সামনে আরো ভালো কিছু টুল অ্যাড করার জন্য চেষ্টা করতেছি যাতে আমাদের কাজগুলো আরো আপডেট করতে পারি। তবে আমরা এখানে আমরা যে কথাগুলো বলছি এটা কিন্তু আসলে 90% মেকার যারা আছে এরা কিন্তু দেখলে তাদের একটা কাজে আসবে। তবে আমাদের কিছু পেইড ক্লাস আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত ওটা সামনে নিয়ে আসি নাই। তবে এই পেইড ক্লাসগুলোও আমরা পরবর্তীতে সামনে নিয়ে আসব, যাতে আমাদের যেগুলো এখানে আমরা করি, এখানে কিছু কাজ আছে, যেমন আমরা এখানে আসার পরে এখানে যারা কাজ শিখে আমার কাছে আইসা তাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। তবে পেইড ক্লাস তো বুঝেন তো আপনারা সবাই, যে আমাদের যেগুলো প্র্যাকটিক্যালে যে কাজগুলো করা হয় এটা কিন্তু ভিডিও আকারে সব কিছু সামনে নিয়ে আসতে একটু সমস্যা হয়। তবে আজকে মোটামুটি একটা ডিসকাস করলাম যে আসলে আমরা কোন ক্যাটাগরিতে কোন সিস্টেমে আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করি, কিভাবে কাজগুলো কমপ্লিট করি, এটাই আর কি। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।